আইনস্টাইনের ব্রেনের মাত্র 9% ইউজ করতে পেরেছে, সবচেয়ে জ্ঞানী হিসেবে ধরা হয়। সুতরাং আমাদের প্রত্যেকের ভিতরেই আমাদের মেধা আছে, সেটাকে আমরা কতটুকু ইউটিলাইজ করতে পারতেছি, কতটুকু চিন্তা করতে পারতেছি তার উপর নির্ভর করবে। সঠিক প্ল্যান করতে হবে যে আমার কি টার্গেট, আমি কোথায় যেতে চাই, আমি 10 বছরের মধ্যে আমি এই কোম্পানির হেড হব, এই প্ল্যান নিয়ে আমাকে আগাইতে হবে। শুধুমাত্র চাবুক মেরে কাজ করাবেন, শুধু ধমক দিয়ে কাজ করাবেন, সেই দিন এখন আর নাই। বাট আমার চেয়েও কিন্তু আমার জুনিয়ররা ভালো আইডিয়া দিতে পারে। কে ভালো আইডিয়া দিতে পারে সেটা জানতে হবে। একজন সেলস প্রফেশনের জন্য একটা ভালো ড্রেস কোড মেনটেন করা কতটা জরুরি? স্মার্ট এবং স্মার্টলি কথাবার্তা বলে তাদেরকে সবাই কিন্তু পছন্দ করে। তার সাইকোলজি বুঝতে হবে আপনাকে, সে কি চায়, সে কি কম দামের প্রোডাক্ট চাচ্ছে না বেশি দামের প্রোডাক্ট চাচ্ছে, সে কি সার্ভিস চাচ্ছে নাকি আপনার দাম চাচ্ছে, সে কোয়ালিটি চাচ্ছে, কোনটা চাচ্ছে, সে আপনাকে বুঝতে হবে। সাইকোলজি বুঝতে হবে এবং সেটা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যারা অ্যানালিটিক্যাল স্কিল ভালো এবং মার্কেট মুভমেন্ট বুঝেন তাদেরকে কিন্তু বের করে নিয়ে আসতে হবে। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টের নলেজটা ভালোভাবে নিয়ে তারপরে আমার ফিল্ডে যেতে হবে। 80% হচ্ছে প্রাইস যাদের বেশি এবং কোয়ালিটি ভালো তাদের দখলে, 20% হচ্ছে কমের দখলে, কম প্রাইস এবং কম সার্ভিসের জায়গায় 20% দখলে। তাহলে আপনি বলতে চাচ্ছেন প্রাইস সেনসিটিভ মার্কেটটা খুবই ছোট। স্বাগতম জানাই স্যারকে আমাদের আজকের এই এপিসোডে। আজকে আমাদের এই এপিসোডটি আপনার সেলসের জার্নি দিয়ে শুরু করতে চাচ্ছি। প্লিজ স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ আপনাকে। আমি যাত্রা শুরু করি, আমার সেলসের যাত্রা 2000 সাল থেকে। প্রথমে ঢাকা টোবাকো ইন্ডাস্ট্রিজ থেকে যাত্রা শুরু হয়, 6 মাস ওখানে জব করি। এরপরে আমি সিমেন্টে প্রবেশ করি এবং সিমেন্টে শাহ সিমেন্ট থেকে যাত্রা শুরু। শাহ সিমেন্ট, মেট্রোসেম সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, ফ্রেশ সিমেন্ট, বেঙ্গল সিমেন্ট এবং সর্বশেষ আমি বসুন্ধরা সিমেন্টে কর্মরত আছি। স্যার প্রায় 25 বছর যাবত সেলস প্রফেশনে আছে। ইফ ইউ লুক ব্যাক টু ইউর আর্লি ডেজ, তখনকার সেলস আর এখনকার সেলসের মধ্যে মানে বড় পরিবর্তন কোথায়? আসলে দুনিয়া তো দ্রুত চেঞ্জ হয়, অনেকটাই পরিবর্তন হচ্ছে। আমরা যখন সেলসে কাজ করেছি প্রথম, তখন তো প্রোডাক্টের ডিমান্ড ছিল, আমার হাতে প্রোডাক্ট থাকলে সবাই নিতে আসতো। আর এখন হচ্ছে প্রোডাক্টের তুলনায় ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি। স্বাভাবিক কারণে এখনকার প্রেক্ষাপট আর তখনকার প্রেক্ষাপট সম্পূর্ণই ভিন্ন। তখন আমরা প্রোডাক্ট নিয়ে বসে থাকতাম, ডিস্ট্রিবিউটর আমাদেরকে অনেক বেশি ওয়েলিং টাইপের করে হলেও প্রোডাক্ট নিয়ে যেতেন। বর্তমান প্রেক্ষাপট হচ্ছে আমরা উল্টা, আমাদের রিটেইলার, এন্ড ইউজার এবং ডিস্ট্রিবিউটরকে ওয়েলিং করে প্রোডাক্ট বিক্রি করতে হয়। এটি হচ্ছে মূল ডিফারেন্স হচ্ছে এখানে। আগের প্রোডাক্টের ডিমান্ড বেশি ছিল, সাপ্লাই কম ছিল। এখন উল্টো হয়ে গেছে, সাপ্লাই বেশি, ডিমান্ড কম। এখানে কি কাস্টমারের বিহেভিয়ারের কোনো পরিবর্তন দেখতে পান? কাস্টমার যখন দেখে যে আমি তো একই রেটে বা আরও দামাদামি করলে কমে পেতে পারি, আরও সার্ভিস, বেটার সার্ভিস আশা করে। কারণ এখন যেহেতু বড় বড় গ্রুপগুলো, বিদেশিরাও রয়েছেন, বাংলাদেশি বড় বড় গ্রুপগুলো সবারই সিমেন্টের ফ্যাক্টরি রয়েছে, কে কত সার্ভিস দিতে পারে, কে কত কম প্রাইসে প্রোডাক্ট দিতে পারে, কে কত কোয়ালিটি কম্প্রোমাইজ করে দিতে পারে, তাও অনেক ক্ষেত্রে চলে এসেছে। বিশেষ করে বড় বড় কর্পোরেট কাজগুলোতে কে কত কোয়ালিটি কম্প্রোমাইজ করে কম দামে দিতে পারে তার দিকে নজর চলে যাচ্ছে মানুষের। তাহলে কি স্যার বলা যায় মার্কেটগুলো ডে বাই ডে প্রাইস সেনসিটিভ হয়ে যেতেছে এরকম? অনেকটা প্রাইস সেন্সিটিভ হয়েছে, বিশেষ করে কন্ট্রাক্টর লেভেলের কাজগুলো। যারা আর বাড়িওয়ালা যারা আছে, নিজে বাড়ি নিজে করি, তারা কিন্তু একটা কোয়ালিটি কনসাস। আরেকটা গ্রুপ আছে মানে প্রাইস কনসাস। আবার মাঝামাঝি লেভেলেরও অনেক লোক আছে। আসলে মেন টু মেন ভেরি করে, কে কোন রেফারেন্স গ্রুপে কাজ করতেছে তার উপর ডিপেন্ড করে যে সে কি প্রাইস কনসাস নাকি কোয়ালিটি কনসাস অথবা সার্ভিস কনসাস। এখন এইখানে আপনার এক্সপিরিয়েন্স থেকে কি মনে হচ্ছে, এখন প্রাইস সেনসিটিভ মানুষ গ্রুপগুলো একটু বেশি নাকি কোয়ালিটিতে মানুষ বেশি আছে? এখনো কোয়ালিটি কনসাস পিপল বেশি আছে, কারণ এখনো দামি প্রোডাক্টগুলোই বেশি চলে এবং কোয়ালিটি প্রোডাক্টেরই ডিমান্ড বেশি। আমরা যখন সেলসে কাজ করতেছি তখন দেখতেছি যে সেলস পারসন, ডিলার হাউসগুলো বলতেছে কম প্রাইস দেন, বাজারে এই প্রোডাক্টগুলো অনেক কমে পাওয়া যেতেছে। এই বিষয়গুলো আপনারা কিভাবে দেখেন? আমি যদি আপনাকে বলি, যদি আর নাম বলা ঠিক হবে না, অনেক কম প্রোডাকশনের ফ্যাক্টরি রয়েছে অনেকগুলো বাংলাদেশে। ওরা মাত্র 20% মার্কেট শেয়ার দখল করতে পারে, কিন্তু বড় যারা রয়েছে তাদের প্রাইস বেশি, তারা 80% মার্কেট তাদের দখলে। 80% হচ্ছে প্রাইস যাদের বেশি এবং কোয়ালিটি ভালো তাদের দখলে, 20% হচ্ছে কমের দখলে, কম প্রাইস এবং কম সার্ভিসের জায়গায় 20% দখলে। তাহলে আপনি বলতে চাচ্ছেন প্রাইস সেনসিটিভ মার্কেটটা খুবই ছোট? হ্যাঁ, প্রাইস সেনসিটিভ কম। একটা গ্রুপ হচ্ছে শুধুমাত্র বিভিন্ন কাজ যেভাবে হোক করে দিতে পারলে ওর দায়বদ্ধতা 1 বছর পর থাকে না, ওই গ্রুপটাই শুধু কম দামের প্রাইসটা খোঁজে। এবং যারা বাড়িওয়ালা, বড় বড় অট্টালিকা করতেছেন, বড় বড় প্রজেক্ট করতেছেন, তারা কিন্তু প্রাইস কনসাস এবং ভালো কোয়ালিটির প্রোডাক্টই খুঁজছেন। এটা কি শুধু স্যার তো অনেকদিন যাবত সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আছে, তো এই যে একটা আপনি বলতেছেন এন্ড অফ দ্য ডে কোয়ালিটির প্রোডাক্টটাই সাস্টেইন করতেছে মার্কেটে,
এটা কি প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে এরকম নাকি জাস্ট সিমেন্ট ইন্ডাস্ট্রিতে নাকি এরকম না, কোয়ালিটি এখন এই যুগে এসে আপনি কোয়ালিটি কনফার্ম না করলে আপনি টিকতে পারবেন যে না। কোনো প্রোডাক্ট? যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে কোয়ালিটি কনফার্ম না করলে আপনি টিকবেন না, কারণ কম্পিটিটররা অনেক বেশি এখন কনসাস, অনেক আপনার দুর্বলতা কোথায় আছে সেটা কিন্তু আপনার আগে কিন্তু কম্পিটিটররা জেনে যাচ্ছে। মানে এখন দেখবেন যেমন চীন আমেরিকার যে বাণিজ্য যুদ্ধের মতো বাংলাদেশের রাজনীতির চেয়েও কঠিন হচ্ছে এই বিজনেসের সেক্টরটা, এটা খুবই কনসাস। এখন আপনার দুর্বলতা আপনি জানার আগে, আমার কোম্পানির দুর্বলতা আমি জানার আগে অন্যরা কম্পিটিটর জেনে যাচ্ছে এবং আমার যারা চ্যানেল পার্টনার আছে তাদেরকে জানিয়ে দিচ্ছে। সুতরাং এখন অনেক বেশি কঠিন এবং অনেক বেশি মেধা খাটাতে হয় সেলসের জন্য। প্ল্যানিং স্টেজ এবং গ্রাউন্ড লেভেল এক্সিকিউশন, এই দুইটাকে আপনারা কিভাবে ব্যালেন্স করেন? ভালো কথা বলেছেন, শুধু প্ল্যানিং করলেই হবে না, এক্সিকিউশনটা বড় জিনিস। এখন দুইটা সমন্বয় করে করতে হবে। অনেকে আছে অনেক ভালো প্ল্যানার বাট কিন্তু এক্সিকিউশন করতে পারে না, আবার ভালো এক্সিকিউশন বাট তার ভালো কোনো প্ল্যানার নাই। দুটো সমন্বিত উদ্যোগ হলে খুব ভালো হয়। এবং দুটো এটার জন্য মানে আপনার যে টিম আছে টিমের সাথে যদি বসেন, টিমের সাথে বসে কি করবেন ওদের থেকে একটা আইডিয়া নিতে হবে, এরপর আপনার আইডিয়া দিয়ে দুজনকে একত্রিত করে যখন আমরা ফিল্ডে ছেড়ে দেই যে এইভাবে কাজ করতে, তখন রেজাল্ট ভালো আসে। যারা কাজ করবে এক্সিকিউট করবে তাদেরও পরামর্শ নিতে হবে, ওরা কি চায়, ওরা কিভাবে করতে চায় আর আমরা কিভাবে চাই। দুইটা সমন্বিত উদ্যোগের মাধ্যমে করতে পারলে ওরাও প্লিজড থাকে যারা কাজটা করবে এবং রেজাল্ট ভালো আসে। অনেক কোম্পানি অনেক সিনিয়র বসরা আছেন, উনি যেটা বলবেন সেটাই আইন, সেটাই করতে হয়, কিন্তু জোর করে করেন। কিন্তু এই ম্যানেজমেন্ট এখন আর চলে না। যারা পিঠে থাপ্পড় দিয়ে কাজ করাতে পারেন তারাই টিকে যাচ্ছেন। শুধুমাত্র চাবুক মেরে কাজ করাবেন, শুধু ধমক দিয়ে কাজ করাবেন, সেই দিন এখন আর নাই। এখন আপনার সম্পর্ক রিলেশনশিপ বিল্ড আপ করে তাই সে যেন আপনার জন্য কাজ করতেছে বা আমি ওর জন্য কাজ করতেছি, একটা টিম ওয়ার্কের মাধ্যমে কাজ করতে পারলে তখন রেজাল্টটা ভালো আসে। এরকম কি হয় না স্যার, অনেক সময় দেখা গেছে আমরা প্ল্যান করতেছি, প্ল্যান অনুযায়ী এক্সিকিউশনও হয়েছে কিন্তু রেজাল্ট আসেনি, এইরকম এক্সপিরিয়েন্স কি আপনার হয়েছে বা এইরকম এক্সপিরিয়েন্স থেকে আপনারা কি শিখেন? আসলে অনেক সময় অনেক প্ল্যান, যে একটু আগেই বললাম যে অনেক প্ল্যানার প্ল্যান করে দিচ্ছেন কিন্তু বাস্তবায়ন হচ্ছে না বা কিছু দূর যাওয়ার পরে তদারকি হচ্ছে না। মনিটরিং, এখনকার যুগে কিন্তু মনিটরিংটা ধরেন অনেক বড় বিষয়। আমি যে কাজটা করে দিলাম সে কাজটা কিভাবে হচ্ছে, রেজাল্ট আসতেছে কি না, এটা কিন্তু ফলো আপ করতে হবে। ফলো আপ না করলে, মনিটরিং না করলে কিন্তু আপনার রেজাল্ট আসবে না। আমি প্রায় একটা কথা বলি, খারাপ ভাষায় বলি যে কুকুরের লেজ যতক্ষণ মানে চুঙ্গার মধ্যে থাকবে ততক্ষণই ভালো থাকে, এরপর আবার কিন্তু বাকিয়ে যায়। সেলসের লোকের ক্ষেত্রে এটা বলতে খারাপ লাগে, কিন্তু যতক্ষণ আপনি কাজ দিয়ে তদারকি না করবেন ততক্ষণ কিন্তু একটু রিল্যাক্সে চলে যায়। অনেকেই দেখবেন যে আমি যদি খোঁজ খবর না নেই, ওই এসি রুমের ভিতরে থাকবে, ডিস্ট্রিবিউটর পয়েন্টে থাকবে, বাইরে যাবে না। এখন কিন্তু আমরা অনেক মানে ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে কখন আছে সেটা কিন্তু আমরা জানতে পারি। সেটা দেখার কারণেই কিন্তু ওদের ফলো আপটা বেশি করা হচ্ছে এবং রেজাল্ট আসছে কিনা সেটাও আমরা প্রতিদিন চেক করা হচ্ছে। এবং যেসব জায়গায় প্রতিদিনের প্ল্যানিং প্রতিদিন বাস্তবায়ন হচ্ছে কিনা বা কোথায় গ্যাপ, ওইটাকে জানার সাথে সাথে কাজ করতে দেওয়া হয়, ওখানেই রেজাল্ট আসে। যারা মাসের শেষে রেজাল্ট নিতে যায় তারা কিন্তু আর পারে না, কারণ আপনার টার্গেট ধরেন হচ্ছে 100 টন, সে করেছে 20 টন, মাস শেষে গিয়ে রিপোর্ট নিলে কোনো লাভ নাই। আপনি যদি 5 দিন পর পর রিপোর্ট নিয়ে কাজ করেন তো কোথায় গ্যাপ হচ্ছে সেখানে আপনি ইনপুট দিতে পারবেন এবং আপনার রেজাল্ট আসবে। এটার মনিটরিং এবং ফলো আপ এই দুইটার উপরে নির্ভর করে মানে টোটাল রেজাল্টটা বের করে নিয়ে আসা। আপনি বলতেছিলেন সেলসের যে টার্গেট, এটা আসলে এন্ড অফ দ্য মান্থ যদি আপনি ফলো আপ করেন ওই ক্ষেত্রে হয়তো বা সময় থাকবে না আপনার যদি গ্যাপ থাকে, তাইলে আপনারা এইখানে এই ফলো আপটা কিভাবে করতেছে? আমরা মার্কেট আসলে টার্গেট দেওয়ার সিস্টেমটা হচ্ছে মার্কেটের সাইজ অনুযায়ী দেখে আমি কত পার্সেন্ট শেয়ার নেব তার উপর নির্ভর করে, এটা কোম্পানি ম্যানেজমেন্টের পলিসি, এবং সেটার সাথে অ্যাডাপ্ট করতে হবে আমার সেলসে যারা আছে তাদেরকে। এখন ওর মাথায় ঢুকাইতে হবে যে তোমার মার্কেটের 10% মার্কেট শেয়ার আমার কোম্পানির জন্য প্রয়োজন বা এটা করতে হবে তোমাকে যেভাবেই হোক। এটা করার জন্য কি কি করতে হবে ওর থেকেও নিতে হবে, শুধু ওকে চাপাই দিলে হবে না যে তুমি এত টন করে নিয়ে আসবে। এটা করার জন্য কি লাগবে, ও কি চায় সেটা দেখে আমি কি দিতে পারবো, দুটোর মাঝখানে একটা ব্যবস্থা করে দিতে হবে ও করার জন্য, ও যাতে খুশি মনে কাজটা করতে পারে এবং কাজকে যাতে এনজয় করে। এখন অনেকে সেলসের লোক তারাই সফল হয় যারা কাজকে এনজয় করে, যারা বোর ফিল করে যে কোনো রকম টাইম পাস করতেছে। অনেক লোক আছে শুধু টাইম পাস করে কিছুদিন যাওয়ার জন্য, এখানে আসার পর টাইম পাস করতে যে আমি আরেকটা চাকরিতে চলে যাব অথবা সরকারি চাকরিতে চলে যাব অথবা বিসিএস ট্রাই করব, ওনরা কিন্তু আর ভালো করেন না। কিন্তু যে ধ্যানে জ্ঞানে যে আমি এখানে প্রফেশন নিচ্ছি এবং আমি ভালো করব, বড় হব, সে কিন্তু এটা পারবে। তার মাথায় যদি বুদ্ধি থাকে এবং সঠিক পরিশ্রমী হয় এবং সে অবশ্যই উঠতে পারবে এবং তারাই ভালো করে। কিন্তু যারা এক নৌকায় পাড়া দিয়ে আরেক নৌকায় যেতে চাচ্ছে বা অন্য জায়গায় চিন্তা করছে তারা কিন্তু ভালো করতে পারতেছে না।
এখানে বলতেছিলেন স্যার টার্গেট নিয়ে। টার্গেটটা আসলে আমরা অনেক সময় দেখি টার্গেটগুলো কোম্পানি যেমন সেট করে বা সিনিয়ররা সেট করে, জুনিয়রদের মধ্যে সবসময় একটা কমপ্লেন, টার্গেটটা রিয়েলিস্টিক না, টার্গেটটা অ্যাচিভেবল না, স্যার আমার উপর চাপাই দিছে। তো এই ক্ষেত্রে আপনারা টার্গেটগুলো আসলে কিভাবে সেট করে এবং টিমদের কিভাবে মোটিভেট রাখেন যে এই টার্গেটটা অ্যাচিভেবল? এটা একটা সুন্দর প্রশ্ন। এটা আসলে সবারই জানা হচ্ছে, মার্কেটে একটা বড় কমপ্লেন যে টার্গেট দিয়ে আমরা তাদেরকে মানে মানে একদম বিকল করে দিচ্ছি, এরকম অনেক কথা আসে। কিন্তু ওই লোককে টার্গেট দেওয়ার আগে তাকে শেখাতে হবে যে এটা আমরা কত টার্গেট দিলাম, কেন দিলাম, কিভাবে দিলাম, টার্গেটটা কোথা থেকে আসে। আমি একটু আগেও আপনার প্রশ্ন উত্তরে বলেছিলাম যে মার্কেট সাইজ, যখন কনজাম্পশন কত সেটা আমাকে জানতে হবে, তার থেকে কত পার্সেন্ট মার্কেট শেয়ার নিব সেটা আমাকে জানতে হবে। সেই অনুপাত ওই মার্কেটটা আমি কোথায় কোথায় করব, আমি বস হিসাবে কিন্তু আমার এমপ্লয়কে দেখাই দিতে হবে যে তুমি এত টন করবা, কোথায় থেকে করবা। হাইপোথেটিক্যাল যে তুমি 5,000 টন করে নিয়ে আসো, এটা করতে পারবে না। এই 5,000 টন করার জন্য সে কোন কোন কাকে কাকে টাচ করবে, কোন কোন সাইডে টাচ করবে, কিভাবে achieve কোন কোন করবে? রিটেলারকে টাচ করবে, কোন কোন ডিলারকে টাচ করবে, এবং এটা করার জন্য তাদেরকে কি কি লাগবে। সেক্ষেত্রে কম্পিটিটরদেরকে কি কি আছে, ওদের কি কি অফার আছে, সেটা দেখে আমার অফারটা অ্যাডজাস্ট করে দিয়ে আমার যারা চ্যানেল পার্টনার তারা যাতে সন্তুষ্টভাবে কাজটা করে এবং এটাকে এনজয় করে যে হ্যাঁ আমরাও পারি, আমরাও পারতেছি, এই জিনিসটা বুঝাই দিতে পারলে কিন্তু সেলসম্যানের টার্গেট হবে, সেটা কিন্তু হবে না। শুধুমাত্র প্রেশার ক্রিয়েট করলে কখনোই টার্গেট ফিল আপ হবে না। ট্রু স্যার, শুধু প্রেশার ক্রিয়েট, আমরা অনেক সময় কি শুধু প্রেশারই ক্রিয়েট করতেছি, তাকে মোটিভেট রাখতেছি না, তার মধ্যে বিশ্বাসটা তৈরি করতে পারতেছি না যে স্যার এই টার্গেটটা অ্যাচিভেবল। তখন কিন্তু টার্গেটগুলো অনেক সময় আমরা দেখতেছি হইতেছে। টার্গেট যখন হয় না তখন বস অনেক প্রেশার দিচ্ছে, প্রেশারের যন্ত্রণায় সে চাকরি ছেড়ে দিচ্ছে, অথবা বাসায় গেলে ঘুমোচ্ছে না, অনেকে স্ট্রোক করে, অনেকে বলে যে কোম্পানির টার্গেটের প্রেশারের কারণে সে স্ট্রোক করছে। এরকম অনেক নজির আমাদের কাছে আছে। সত্য কথা এটা, আমরা যারা সেলসে চাকরি করি একটা প্রেশার, বাট বস হিসাবে কাজ করতে হবে যে আমার সাবঅর্ডিনেটের কত টার্গেট হবে তাকে এটা ফ্যামিলি মেম্বার করে নিতে হবে। টিম ওয়ার্ক, আমি একটু আগেও আপনাকে বলেছিলাম যে টিম ওয়ার্কের কথা। টিম ওয়ার্ক যদি হয়, কোন মার্কেটে কত টার্গেট হবে সেটা সেট করতে হবে, টিমের মাধ্যমে আসতে হবে। তারা যাতে এটা স্বতঃস্ফূর্তভাবে নেয়, স্বতঃস্ফূর্তভাবে নিলেই তারা এনজয় করবে এবং কাজ করতে পারবে, এবং তারা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে হয় পারে সেই জিনিসটাও কিন্তু সেলসের হেড হিসেবে এটা দেখতে হবে। সে তার কত টাকা স্যালারি, এখন আমি 20,000 টাকা স্যালারি দিয়ে যদি তার কাছে 1 লাখ টাকার আশা করি রেজাল্ট, এটা তো হবে না। তাকে কিন্তু সন্তুষ্ট করতে হবে তার কোয়ালিটি অনুযায়ী সে কি পারে বা সে কতটুকু পারবে, তাকে কতটুকু সন্তুষ্ট করলে হবে, তার আর কি কি সাপোর্ট লাগবে, তার ফ্যামিলির খোঁজ খবর নেওয়া থেকে শুরু করে তার কোনো লেকিংস আছে কিনা, তার যদি কোনো ট্রেনিং লাগে সেই ট্রেনিং এর ব্যবস্থা করে দিতে হবে। আমাদের সমাজে কিন্তু দেশি কোম্পানিগুলোতে ট্রেনিং এর বড় একটা অভাব। যেখানে আমরা আছি যদি ট্রেনিং করিয়ে তাকে যদি একটু উপরে উঠানো যায় তাহলে তার ক্যারিয়ারটা কিন্তু ভালো হবে। এবং আমি সবাইকেই বলবো ট্রেনিং এর ব্যবস্থা তার নিজেরও চাইতে হবে, না চাইলে তো দিবে না। ট্রেনিং তার কোম্পানির কাছে যেতে হবে, তার কোথায় দুর্বলতা আছে সেটা তার সিনিয়র কিছু জানায়, তার একটা ট্রেনিং এর ব্যবস্থা করবে, এবং এটা প্রত্যেক জায়গায় হওয়া উচিত। ট্রেনিং ছাড়া কিন্তু ডেভেলপ করতে পারে না নিজেকে। আমরা যদি ধরে নিই কোনো একটা কোম্পানির হয়তো বা ট্রেনিং এরকম কোনো পলিসি নেই যে সেলস টিমটা ট্রেন করাবে, তো ওই ক্ষেত্রে একটা সেলস প্রফেশনের গ্রুম আপটা কিভাবে হবে বা ওর নিজের গ্রুম আপের জন্য কি করা উচিত? আসলে প্রোডাক্ট যখন যে কোম্পানিতে চাকরি করে, যখন একটা ইন্টারভিউতে কেউ কোথাও যাবে, সে কি ইন্টারভিউ হতে পারে, কি কি জানতে হবে সেটা আগে জেনে যেতে হবে। কিন্তু একটা প্রোডাক্টের সিমেন্টের ইন্টারভিউ, সিমেন্ট জিনিসটা কি জানতে হবে, এর চ্যানেল কি, কিভাবে কাজ করে জেনে যেতে হবে। আমি যখন চাকরিতে যাচ্ছি, হ্যাঁ আমি অনেক জায়গায় দেখেছি বস চাকরিতে জয়েন করছে দিয়ে পাঠিয়ে দিয়েছে ফিল্ডে, অথচ ওই প্রোডাক্ট সম্পর্কে কিছু জানে না, সে কিভাবে কাজ করবে সেটাও জানে না, কার কাছে যাবে সেটাও জানে না। কিন্তু এটা যদি তার যে সিনিয়র যারা আছেন, যার নেতৃত্বে কাজ করবেন, সেগুলো কিন্তু তাকে বুঝিয়ে দিতে হবে। তখন তার ভিতরে কোনো কোশ্চেন অ্যারেজ করলে সেটা জিতে দেবে। তবে সবারই উচিত চাকরিতে জয়েন করার পরে তার কিছু বেসিক নলেজ দিয়ে তাকে মার্কেটে পাঠানো, না তো বা কোম্পানির ইমেজটা সে গিয়ে মার্কেটে নষ্ট করবে। সে কোথাও গেল সিমেন্ট বিক্রির দাম জানে না, কমিশন পলিসি জানে না, ল্যান্ডেড প্রাইস কি হবে এটা জানে, প্রোডাক্ট নলেজ নাই, এই সবগুলো কিছু জেনে ট্রেনিং নিয়েই তার ফিল্ডে যাওয়া উচিত। এবং প্রত্যেকেরই আমি বলবো যারা সেলসের জব নিতে যান বা জবে জয়েন করার পরে আপনার জব সম্পর্কে জব ডেসক্রিপশনটা ভালোভাবে জেনে নেবেন, প্রোডাক্ট নলেজ ভালোভাবে নিয়ে আপনার পলিসিগুলো জেনে, কোম্পানির সম্পর্কে সব কিছু জেনে তারপরে ফিল্ডে যাবেন। প্রয়োজনে 15 দিন পরে ফিল্ডে যাবেন, বাট এই 15 দিনে আপনাকে বিল্ড আপ করে নিতে হবে, আপনাকে রেডি করে নিতে হবে, যাতে আপনি একজন কথা বলে আপনি তাকে উত্তর দিতে পারেন এবং সে যেন মনে করে যে আপনি জানেন। যদি কাস্টমার মনে করে যে আপনি কিছু জানেন না, তাহলে আপনাকে তারপরে পাত্তাই দেবে না সে। এখন স্যার এরকম হয় না যে কোম্পানিগুলো চিন্তা করতেছি কি, আমি যদি আমার রিসোর্সকে ট্রেনিং দিয়ে তার মধ্যে একটা গ্রুম আপ নিয়ে আসি, তার মধ্যে একটা কোয়ালিটি নিয়ে আসি, কিছুদিন পর হয়তো বা হাই স্যালারি ডিমান্ড করবে, নয়তো বা অন্য কোম্পানিতে চলে যাবে, এরকম একটা পারসেপশন কোম্পানি হায়ার অথরিটির অনেকগুলো কোম্পানিতে আমরা দেখি। তো এই ক্ষেত্রে আপনি তাদের জন্য কি বলবেন? হ্যাঁ, আপনার কথাটা ভালোই লাগলো। আমি গত পরশুদিন 89 জনের প্রমোশনের ব্যবস্থা করেছি, সেখানে আমার বস আমাকে বলতেছিলেন
টপ ম্যানেজমেন্ট আমাকে বলতেছিলেন যে আসলে এরা কি যদি প্রমোশন দিয়ে দাও তাহলে তো এর বাইরে চলে যেতে বাইরে পারে। চলে যাবে এরকম আমি বলছি, একটা না স্যার, perception যাদেরকে সবারই নিয়ে আছে। আমি কাজ করি তাদেরকে এই করতে হবে, প্রমোট করতে হবে। প্রমোট না করলে কিন্তু সে স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে হবে, তার থেকে কিছু নিয়ে আসতে হলে তাকে দিয়েই নিয়ে আসতে হবে, এবং সে ভালোবেসেই কাজ করবে। এবং বসের উপর যদি সে কন্ট্রোল থাকে সেলসের জবের ক্ষেত্রে, তার বস যদি ভালোভাবে তাকে চায় বা সেও যদি বসকে ভালো কিছু দেওয়ার চেষ্টা করে, তাহলে দুই পক্ষই কিন্তু উইন উইন পরিস্থিতি জিতবে। আমি যে কথাটি বলেছিলাম, আমি থেকে আমরা, অনেক বসরা রয়েছেন যারা শুধু আমি করেছি বলে ম্যানেজমেন্টের কাছে নিজেকে ফুটিয়ে তোলেন, টিমকে কোনো মর্যাদা দিতে চায় না। ওইসব ক্ষেত্রে কিন্তু ভালো হয় না। যারা আমরা করেছি, মানে এই আমরা শব্দটা যখন নিয়ে এসেছি তখন থেকেই কিন্তু দেখা যাচ্ছে যে আমরা টিম ওয়ার্ক হিসেবে কাজ করি এবং এরই সফল হচ্ছে। স্যার, আরেকটা বিষয় হলো ওয়াল তো এখন ওপেন, আমরা চাইলেই কিন্তু বিভিন্ন কোর্স বিভিন্ন প্ল্যাটফর্মে করতে পারি। এই ক্ষেত্রে এতটুকু অ্যাওয়ারনেস কি আপনি টিমের মধ্যে দেখতে পান না? আর আপনারা কি এরকম কোনো কোর্স আপনাদের টিমদেরকে সাজেস্ট করেন কি? কিছুদিন আগে একটা ট্রেনিং এর ব্যাপারে দেখলাম যে আমাকে একজন বললো ট্রেনিং করার জন্য, আমিও গেলাম, দেখলাম আমার কলিগ একজন আছে, সেও আসলাম, ভালোই লাগলো যে ট্রেনিং সবাই করতেছে। এই আগ্রহটা সৃষ্টি করতে হবে, কিছু খরচ করতে হবে। আমি একটা কথা বলি, ইনভেস্টমেন্ট কিন্তু নিজের উপর নিজের ইনভেস্ট করতে হবে। আমরা এই জিনিসটা একেবারেই করি না আমাদের সমাজে। আমরা যারা সেলসে জব করি, বিশেষ করে আমার মনে হয় না যে 96 থেকে 97% লোক নিজের উপর কোনো ইনভেস্টই করে না। চাকরি একটা নিচে চলতেছে, হয়তো 2-3% করে, কিন্তু ট্রেনিং নিতে হবে নিজের উপর। নিজের কোথায় গ্যাপ আছে, যেন আমি জানি আমার কোথায় গ্যাপ আছে, সেই গ্যাপটা যদি আমি পূরণ করে ফেলি তাহলে কিন্তু আমার সমস্যাটা হবে না। অনেকেরই দেখা যাচ্ছে যে প্রোডাক্ট নলেজ থাকে না, ফ্লুয়েন্সি ভালো থাকে না, আপনার কমিউনিকেশন স্কিল খারাপ থাকে। এগুলো কিন্তু যদি, আবার অনেকে এক্সেলের কাজ ভালো জানে না, অল্প কিন্তু মাঝে মাঝে ট্রেনিং নেয়, তার বেতনের একটা 5% টাকা যদি প্ল্যান করে যে আমি আমার নিজের প্রতি এটা ইনভেস্ট করব, নিজের ক্যারিয়ারের জন্য ইনভেস্ট করব, তাহলে কিন্তু প্রত্যেকটা ছেলে ভালো করবে। আমি সবাইকে বলবো, যার একটা অংশ অল্প হোক কিন্তু তার নিজের জন্য এটা ইনভেস্টমেন্ট করা উচিত, নিজের জ্ঞানকে বাড়াবার জন্য কাজটা করা উচিত, জানা উচিত এবং ট্রেনিং নেওয়া উচিত। ভালো পণ্য মানেই অটোমেটিক বিক্রি হবে। হ্যাঁ, তো এইটা আসলে কতটা প্র্যাকটিক্যাল? একটা সময় ছিল যখন ভালো পণ্য মানুষ জেনে যেত যে এই প্রোডাক্টটা ভালো, তারটা যেখান থেকে হোক আনতে হবে। কিন্তু এখন কিন্তু প্রোডাক্টের যখন ডিমান্ড বেশি কম থাকে, সাপ্লাই বেশি থাকে, তখন একরকম, আর যখন সাপ্লাই বেশি থাকবে, ডিমান্ড কম থাকবে, তখন একরকম। এখন এটা সমাজে একটা সময় ছিল যখন আমরা সিমেন্ট বিদেশ থেকে নিয়ে আসতো, 90-এর দশকে সিমেন্ট ইন্দোনেশিয়া, মালয়েশিয়া থেকে নিয়ে আসতো, ঘাটগুলায় বসে থাকতো। এই যে আপনার আশুগঞ্জ ঘাট, গাবতলী ঘাট, তারপরে পুরো পুরান ঢাকায়, এসব জায়গায়, খুলনার পোর্টে সিমেন্ট আসতো, ওখান থেকে মানুষ এসে নিয়ে যেত। পাগলা থেকে মানুষ এসে নিয়ে যেত, টাকা নিয়ে আসতো, ওখানে দিয়ে নিয়ে যেত। এখন কিন্তু সেই সব ঘাটের আর বিজনেস নাই। পাগলায় কেউ এখন আর যায় না, আমিনবাজার বা মিরপুরে কেউ যায় না, অল্প কিছু ঘাট থেকে ডেলিভারি হয়, এটা না হওয়ার মতো। কিন্তু এখন হচ্ছে কি, প্রোডাক্ট কোনটা ভালো এটা সবাই জানে, কিন্তু তারপর যে তাকে গিয়ে সার্ভিস দেবে, টাইম মতো পাবে, তার কাছেই কিন্তু অর্ডারটা দিবে মানুষ। আগে আমি প্রোডাক্ট ভালো নিয়ে বসে থাকবো, ওই দিন এখন আর নাই। যে যত বেশি সার্ভিস দিতে পারবে এবং যে কোয়ালিটি এনশিওর করতে পারবে, তার কাছেই কাস্টমাররাও যাবে, এবং কাস্টমারদের কাছেও সেলস আর এমপ্লয়ীদেরকে যেতে হবে, নতুবা আরেকজন গিয়ে অর্ডার নিয়ে নেবে। আমরা এটাকে বলি 80-20 কনসেপ্ট। আমার কোথায় থেকে অর্ডার হতে পারে, তাদেরকে আমি সকালবেলায় নক করবো, আগে নক করবো, কারণ বিকেলে নক করলে তো আমার আগে আরেকজন অর্ডারটা নিয়ে যেতে পারে। যত আগে যে অর্ডার নিতে পারবে তার জন্য লাগবে। এখন কম্পিটিশন খুবই বেশি, কারণ বাংলাদেশে প্রায় 34টা সিমেন্ট ফ্যাক্টরি রয়েছে, সবাই যার শেয়ার নিতে চায়। যে যত বেশি সার্ভিস দিতে পারবে, কোয়ালিটি এনশিওর করতে পারবে এবং ডেলিভারিটা টাইম মতো দিতে পারবে, তার প্রোডাক্টই বেশি চলছে। একজন সেলস প্রফেশনের জন্য একটা ভালো ড্রেস কোড মেনটেন করা কতটা জরুরি? অনেকে বলতেছে আমরা ফিল্ডে কাজ করতেছি, রোদ বৃষ্টির মধ্যে দিয়ে আমরা কাজ করতেছি, আমরা ড্রেসগুলো মেনটেন করতে পারতেছি না। তো এই ক্ষেত্রে কি আদৌ কি সেলস প্রফেশনের জন্য ড্রেস মেনটেন করা জরুরি, নাকি যে কোনো ড্রেসে, একটা ক্যাজুয়াল ড্রেসে মার্কেটে ভিজিট করলে? খুবই সুন্দর কথা বলেছেন। আমরা যারা সেলসে রয়েছি, মানে প্রথম দর্শনেই যদি ভালো লাগে, তার কাছ থেকে কিন্তু অর্ডারটা নেওয়াটা খুব সহজ হয়। এবং দেখবেন যারা বেশি স্মার্টলি চলাফেরা করে এবং স্মার্টলি কথাবার্তা বলে, তাদেরকে সবাই কিন্তু পছন্দ করে। সাথে সাথে তার ভিতরে যদি সততা থাকে, তিনটা জিনিস, আমি স্মার্ট, আমি ফ্লুয়েন্সি ভালো, কথা ভালো বলতে পারি, সাথে সাথে আমাকে যদি মানুষ বিশ্বাস করে, আমার উপর যদি আস্থা থাকে কাস্টমারের, তাহলে আমার কাছে অর্ডার আসবে। আর যারা অ্যাব্রো থ্যাব্রো চলে বা ইন করে না, স্যান্ডেল পরে অনেকে মার্কেটে যায়, ওই সব লোকের প্রতি কিন্তু কাস্টমারের এটা নষ্ট হয়ে যায়, আস্থাটা নষ্ট হয়ে যায়। আমি অবশ্যই বলবো সবাইকে, একটু আগেও যেটা বললাম যে নিজের প্রতি কিছু ইনভেস্ট করতে হবে। এটারও এখানেও একটা কথা যে ভালো শার্ট, ভালো প্যান্ট এটা পড়তে হয়। মার্কেটিংয়ে যারা, সেলসে যারা জব করে, তাদেরকে আসলে একটু ড্রেস আপটা ভালো করতে হয়, যাতে মানুষের কাছে গেলে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারে। সেলস মানে পেশা দিয়ে কিছু বিক্রি করা,
এই ধারণাটা কতটা প্র্যাকটিস? মেন টু মেন ভেরি করে। সেলস মানে প্রেশার, এটা আমি আপনার কোয়ালিটি, আমার প্রোডাক্ট আমি মানুষকে বুঝিয়ে যদি ভালো কোয়ালিটি হয়, ভালো প্রাইস সেনসিটিভ হয়, তাহলে আমি অবশ্যই ভালো করে বিক্রি করি। একটা আমি যে এই প্রোডাক্টে বিক্রি করতে এসেছি, এখানে আমি জব নিয়েছি, এটা সম্পর্কে আমাকে জেনেই নেবো। আমাকে যদি খারাপ প্রোডাক্টের মনে করি আমি এখানে আসবো না, আরেক জায়গার জন্য ট্রাই করবো। যখন আমি এখানে ঢুকেছি, এই প্রোডাক্ট সম্পর্কে জেনেছি, আমার নৈতিকতার সাথে যদি এই প্রোডাক্টের মেনটেন হয়, কোয়ালিটি মেনটেন হয়, অবশ্যই আমি এটাকে নিয়ে কাজ করবো এবং এই প্রেশার নিয়ে কাজ করবো। এবং সেলস এমনই একটি বিষয় বা প্রেশার বলবো, প্রতিদিন নতুনত্ব নিয়ে কাজ করার সুযোগ আছে। আপনি অনেকেই দেখবেন কাজ করে ক্রানির জব, আমরা ছোটকালে যেটা বলতাম ক্রানির জব, ওটা কিন্তু ওইখানে আছে এবং ওইখানেই থাকবে। কিন্তু সেলসের একটা লোক কিন্তু সেলস এক্সিকিউশন জয়েন করে অল্প দিনের ভিতরে সে সিইও হয়ে যেতে পারতেছে। দেশি বিদেশি সব জায়গায় কিন্তু সিইও হিসাবে বা এমডি হিসাবে হচ্ছে। কিন্তু একজন অ্যাকাউন্টসের লোক সে কিন্তু কখনো এটা হতে পারবে না, বাট তার ভিতরে ওই চিন্তাটা নাই। সুতরাং সেলসের লোক ভালো করতেছে এবং তার যদি কোয়ালিটি মেনটেন করে, সে সব কিছু ঠিকঠাক করতে পারে, অবশ্যই সে ভালো হতে পারে, ভালো করতে পারে। স্যার, আপনি তো অনেকদিন যাবৎ সিমেন্টের একটা বিশাল ডিস্ট্রিবিউশন চ্যানেল মেনটেন করতেছেন। একটা ইফেক্টিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল মেনটেন করার জন্য কি করা উচিত? আসলে সিমেন্টের যদি প্রোডাকশন সেলস করতে হয়, সবচেয়ে ভালো ডিস্ট্রিবিউশন চ্যানেল লাগবে। ডিস্ট্রিবিউশন চ্যানেল ছাড়া প্রথমে কিছুদিন ভালো করা যাবে, এরপরে করা যাবে না। যে একজন সেলসম্যানের প্রথম কাজই হচ্ছে কিন্তু সঠিক ডিস্ট্রিবিউটর নিয়োগ করা, চ্যানেল পার্টনার যারা হবে তাদেরকে নিয়োগ করা। এবং চ্যানেল পার্টনাররা যত ভালো হবে তত কোম্পানি দ্রুত রাইজ করবে এবং গ্রোথে থাকবে। এই জিনিসগুলো বুঝাতে হবে। এখন কার সাথে করতে যাব, যেমন আমরা যখন ডিস্ট্রিবিউটর নিয়োগ করতাম, প্রথমে ডিস্ট্রিবিউটর নিয়োগের ক্ষেত্রে ওই মার্কেটে প্রথমে রিটেলারদের কাছে যেতাম, ওনারা কার কাছ থেকে প্রোডাক্ট নিতে পছন্দ করে, কার ব্যবহার ভালো, কার ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ ভালো, কে মানে কমিটমেন্ট রক্ষা করে। আমরা দেখুন 100টা রিটেলে যদি আমরা কাজ করতাম যে কাকে দিলে ভালো, ওরা 3জন বা 4জনের নাম দিত এবং যে বেশি দিত আমরা ওকেই চয়েস করতাম, ফার্স্ট টার্গেট নিতাম ওকে করার জন্য। কোনো কারণে ব্যর্থ হলে দ্বিতীয় জনের কাছে যেতাম, ওটাও ব্যর্থ হলে তৃতীয় জনের কাছে। বাট এরকম দেখে নিতে হবে যে কে ভালো, মার্কেটে কার রেপুটেশন ভালো আছে, যার রেপুটেশন ভালো তার মাধ্যমে ডিস্ট্রিবিউটর নিয়োগ করতে হবে। এবং ডিস্ট্রিবিউটরটা আমি নিয়োগ করে দিলাম, ডিস্ট্রিবিউটর নিয়োগ করার পর এই প্রোডাক্টটা সে কোথায় বিক্রি করবে, ওই সব যে রিটেলাররা রয়েছে তাদের সাথে একটা চ্যানেল করতে হবে। এবং ওই সব চ্যানেলের ক্ষেত্রে যারা সবচেয়ে ভালো রিটেলার, যাদের কাছে বাকি দিলে বা নগদে দিলে কোনো প্রবলেম হবে না, তাদেরকে দেখে দেখে সুন্দর যারা ভালো, যারা সুন্দর বলতে আমি বুঝেছি তার কমিটমেন্ট ভালো, তার গুডউইল ভালো, তার অবস্থান ভালো, মানে রাস্তার পাশে দোকান বা এভাবে যেখানে সুন্দরভাবে তার কাছে মানুষ দেখবে যে প্রোডাক্ট এখানে পাওয়া যায়, তখন তাকে আমরা সিলেক্ট করব। এবং এরপরে তার দোকানে তো প্রোডাক্টটা তুলে দিলাম, এরপরে এই প্রোডাক্টটা কারা নিবে, তখন ওই যে বাড়িওয়ালা যারা কাজ করবেন তার বাড়িতে, তাদেরকে নক করতে হবে যে আমার প্রোডাক্টের সম্পর্কে তাদেরকে জানাইতে হবে। এবং ওই ক্ষেত্রে আবার ইঞ্জিনিয়াররা একটা প্রভাব রাখে, রাজমিস্ত্রির একটা প্রভাব রাখে, ওই সব যারা রেফারেন্স গ্রুপ রয়েছে সেই রেফারেন্স গ্রুপের সাথে আমাদেরকে কাজ করতে হবে। এবং ভালো যে সমাজের 5 জনের ভিতরে যে ভালো তাকে এখানে নিয়ে আসতে হবে। যত সুন্দরভাবে ভালো চ্যানেল পার্টনারদেরকে নিয়োগ করা যাবে তত দ্রুত কোম্পানি গ্রোথ হবে এবং ভালো রেজাল্ট দিতে পারবে। ডিস্ট্রিবিউশন চ্যানেল একটা কমন প্রবলেম, ক্রস টেরিটরি, এইগুলো আপনারা কিভাবে মেনটেন করেন? কঠিন কথা বলেছেন। একবার এক কোম্পানিতে ছিলাম, তখন মানে 5 জন ডিলারকে একটা বসানো হয়েছে, মারামারি লেগে গেছে। মানে আমার জায়গায় উনি দিয়েছে, ওনার জায়গায় আমি দিয়েছি। এরপর থেকে ওই মিটিং বাতিল করা হলো। আসলে এটা নিয়োগ করার ক্ষেত্রে আমি যেটা পার্সোনালি চাই বা করি, এক এলাকার মধ্যে একজনকে ডিস্ট্রিবিউটর থাকবে, এর বাইরে আর কেউ থাকবে না। ওখানে উনিই প্রোডাক্ট দিবেন। এবং যদি কেউ ভুলক্রমেও যদি ওইখানে প্রোডাক্ট দেয়, তার জন্য একটা ফাইন্যান্সিয়াল পানিশমেন্টের ব্যবস্থা রাখি। যার এরিয়া সে বিজনেস করবে, তাহলে সে প্রফিট করতে পারবে। আর যদি মার্কেট ওপেন করে দেয়, তাহলে ডিস্ট্রিবিউটর একটা সময় দুর্বল হয়ে যায়, উইক হয়ে যায়। কারণ লাভ ছাড়া বিক্রি করতে, কে কাটছে কত কম দিতে পারে, তখন কিন্তু সে ফাইন্যান্সিয়ালি দুর্বল হয়ে যায়। আর দুর্বল হলে একটা সময় এটা কোম্পানির ঘাড়ে এসে বসে। যার কারণে আমরা টেরিটরি ভাগ করে দিচ্ছি এবং সেই টেরিটরির মধ্যে ওই ডিস্ট্রিবিউটর বিজনেস করবেন এবং সে তার ওই অনুপাতে টার্গেট দেওয়া হবে, ওই অনুপাতে কমিশন পাবে, তার খরচটা ওখান থেকে চলবে, সে একটা বেনিফিট পাবে। এরকম হয় না, হয়তো ডিলার ক্রস করতেছে না, রিটেলার বা বাড়িওয়ালারা এরকম গিয়ে ক্রস করে অন্য একটা এরিয়াতে একদম লো প্রাইসে প্রোডাক্টগুলোকে নিয়ে আসতেছে, এই ইস্যুগুলো আপনারা কিভাবে? এগুলো অনেক জায়গায় দেখেছি। এখন আমি আমার অভিজ্ঞতা এখানে এসে যেটা করেছি, কেউ যদি অন্য কোনো এলাকার সাইডে দিতে হয়, সেই ক্ষেত্রে আমাদেরকে অফিসকে জানাতে হবে। অফিস ওইখানকার সংশ্লিষ্ট অফিসারের সাথে কথা বলে দেখবে যে ওখানে কেউ ইউজ হয় কিনা। যদি ইউজ না হয়, ওর পারমিশন নিয়ে ওখানে দিতে পারবে। আর যদি ওখানে ইউজ হয় আমাদের ব্র্যান্ড, তাহলে কিন্তু এখানে কাজ করবে না। আরেকটা বিষয় আমি একটু প্রোডাক্টটা আবার ব্যাক করতে চাই, যেটা হলো মার্কেট। আপনি তো অনেকদিন যাবত মার্কেটে আছেন, মার্কেট কি এখন প্রাইস সেনসিটিভ আর কোয়ালিটি সেনসিটিভ?
এটা একটা ভালো প্রশ্ন। অনেকেই মনে করে যে প্রাইস যদি একটু কম দিই পুরো মার্কেট আমি দখল করতে পারবো। তাহলে কিন্তু ওই যারা ছোট, ছোট ফ্যাক্টরি রয়েছে দাম সবার চেয়ে কম, ওরা কিন্তু সবকিছু দখল করতে পারে, কিন্তু ওরা কিন্তু পারে না। আপনি দেখবেন 80% কিন্তু মানে প্রাইস কনশাস, যাদের প্রাইস বেশি তারাই কিন্তু মার্কেট লিড দিচ্ছে, 80% শেয়ার তাদের। 20% শেয়ার হচ্ছে যাদের প্রাইস কম তারা। কিন্তু ওই মানুষ কিন্তু এখনো 80% লোকই প্রাইস কনশাস, গুড কোয়ালিটি চায় এবং সার্ভিসটা ভালো চায় এবং তারাই ভালো করে। 80% কিন্তু প্রাইস কনশাস যারা, দাম একটু বেশি তাদের কাছেই কিন্তু রয়েছে। এরকম কি হয় না ডিলাররা বলতেছে না যে ভাই আপনার প্রাইসটা অনেক বেশি, যদি একটু কম দিতেন আমি হয়তো বা আমরা হয়তো আরো বেটার বিক্রি করতে পারতাম। এই কমপ্লেইন বা এই বিষয়গুলো আপনারা কিভাবে হ্যান্ডেল এটা করেন? তো একদম কমন কথা, ডিস্ট্রিবিউটর বলবি যে আমার চেয়ে কম পান, রাইট। আমার চেয়ে আরেকটু কমিয়ে দিলে উনি লাভবান বেশি হবেন। বাট আমার প্রোডাক্ট যেটাই রেট সেটাই বিক্রি করবেন। এবং আমি গত মাসে দেখেছি অন্যদের তুলনায় আমার প্রাইস 3 থেকে 5 টাকা বেশি সব প্রোডাক্টের তুলনায়। আমি 1 মাস খারাপ গেছে, পরের মাসে কিন্তু ঠিকই ঠিক হয়ে গেছে। বাট কোম্পানি অনেকে আছেন, অনেক হেডরা আছেন যারা মনে করেন যে শুধু বিক্রি করতে পারলেই হয়, প্রোডাক্ট ডেলিভারি করলেই হলো। কিন্তু কোম্পানি যদি লাভ না করে, প্রফিটে না থাকতে পারে, একটা সময় গিয়ে তো সেই উইক হয়ে যাবে। সেই উইক যাতে না হয়, প্রফিট করেই বিক্রি করতে হবে। আমার খরচ কত পড়ে সেটা দেখে তার সাথে একটা প্রফিট যোগ করে আমরা ওই প্রাইসটা দিয়ে মার্কেট থেকে কাজ করার চেষ্টা করছি। আমার দাম একটু বেশিই পড়তে পারে, কারণ আপনারা জানেন সিমেন্ট ইন্ডাস্ট্রিতে ম্যাক্সিমাম র ম্যাটেরিয়ালসগুলো বাইরে থেকে ইম্পোর্ট করা হয়, খরচটা বোঝাই যায় কার কত খরচ হচ্ছে, কোথায় কি হচ্ছে। সেখান থেকে একটু আমরা প্রফিট করার জন্য ওটার সাথে, যেটা আমার কস্টিংয়ের সাথে কিছু অ্যাড করে আমরা বিক্রি করে দিই, এবং এটাই সবচেয়ে এখন ভালো। অনেকে আছে কম দামে বিক্রি করে, দেখবেন অনেকেই দেউলিয়া হয়ে যাচ্ছে। অনেক ছোট ছোট কোম্পানি বা বড় কোম্পানি ফাইন্যান্সিয়ালি দুর্বল হয়ে গেছে, কারণ তখন ম্যানেজমেন্ট যারা দায়িত্বে ছিলেন তারা ওইটা হিসাব করে বিক্রি করেন নাই, প্রফিট কি হচ্ছে লস কি হচ্ছে এটা দেখেন নাই। মার্কেটে থাকতে হবে, প্রাইস কনসাস হয়ে থাকতে হবে, এবং আমার যেটা খরচ পড়তেছে তার সাথে প্রফিট যোগ করে বিক্রি করতে হবে। নতুবা আমাকে দরকার নেই। কম দামে বিক্রি করলে তো নর্মাল লোকও বিক্রি করতে পারবে, যারা কম অভিজ্ঞ লোক তারাও বিক্রি করতে পারবে। একটু বেশি দামে বিক্রি করতে হলে অভিজ্ঞতার প্রয়োজন এবং ভালো মানুষের দরকার, যার মাধ্যমে কোম্পানিকে সে প্রফিট এনে দিতে পারবে। যারা যারা বড় বড় ডিলার চ্যানেলগুলো মেনটেন করতেছে, তো তাদের মধ্যে একটা কমন প্র্যাকটিস যে ডিলারে পুশ করে প্রোডাক্ট ঢুকিয়ে দেওয়া, কিন্তু ওনার হাউসে অলরেডি বিশাল একটা স্টক রয়ে গেছে। হ্যাঁ, তো এই জায়গাগুলো আপনারা আসলে কিভাবে মেনটেন করতেছেন? শুনুন, সিমেন্টের ক্ষেত্রে দ্রুত 1 মাসের ভিতর ইউজ করে ফেলা হচ্ছে সিমেন্ট সবচেয়ে ভালো। এর বেশি স্টক তার কতটুকু চলবে 1 মাসে, সেটা তাকে দেখেই করতে হবে। এবং আমরা সেই ক্ষেত্রে যে কাজটা করি, কারণ প্রেশার ক্রিয়েট করে দেয় না, তার ডিমান্ড আসলেই আমরা তাকে প্রোডাক্টটা দিয়ে দিই, এবং তার ডিমান্ডটা সে নিজেই অনলাইনে সে এটা সাবমিট করতেছে, তার ডিমান্ডটা সে সাবমিট করতেছে, এবং তার পরিপ্রেক্ষিতে আমরা প্রোডাক্ট তাকে পৌঁছে দিয়ে থাকি। তো তারপর আমরা প্রেশার ক্রিয়েট করে করতেছি না। অনেক কোম্পানি করে, অনেকেই করে, মাস শেষে টার্গেট পূরণের জন্য একেবারে ডিলারকে বসাই দিচ্ছে, এরকম অনেক আছে। এখন ডিলার এই পুশ করে সেলস করাটা কি কতটা ইফেক্টিভ আপনার মনে করেন? এটা আসলে অনেকটা নির্ভর করে সেলসের হেড যিনি আছেন উনি কি চাচ্ছেন, কতটুকু চাচ্ছেন, আর ডিলারকে রাখবেন বা রাখবেন না তার উপর নির্ভর করে। যখন কয়েকবার দেওয়ার পর দেখা যাবে সে ব্লক হয়ে যাবে, সে আবার এই বাকিটা নিয়ে অন্য অন্য জায়গায় এমন জায়গায় দিবে ওখানে টাকা তুলতে পারবে না। হয়তো ওই সেলসম্যান প্রথমের জন্য তার ক্যারিয়ারের জন্য সে কাজটা করলো, কিন্তু তার কিন্তু ওই ডিস্ট্রিবিউটর যখন পড়ে যাবে, বসে যাবে, তখন ওইটা কিন্তু তার উপর নেগেটিভ হিসেবে আসবে। সেটা একটু হিসাব করেই করতে হবে, কোথায় কতটুকু তার ধারণ ক্ষমতা আছে, কত সে ধারণ ক্ষমতা দেখিয়ে তাকে সেটা দিতে হবে। ধারণ ক্ষমতার উপর কাউকে দিলে, আমি ধরেন 200 গ্রাম খেতে পারি, আমাকে যদি 1000 গ্রাম দেওয়া হয় অবশ্যই তো এটা বুমেরাং হবে। সুতরাং আপনাদেরকে যার যার সক্ষমতা দেখে তাকে সেটা দিতে হবে, বাইরে দিলে সেখানে নেগেটিভ রেজাল্ট আসবে। ওনাকে কতটুকু পুশ করা দরকার, এই বিষয়টা আপনারা কিভাবে ক্যালকুলেট করেন? ওই যে আমি প্রথমেই বলেছিলাম আপনাকে, আমি মার্কেট দেখেই করি, মার্কেট মানে সাইজ potential কত, market কত, হ্যাঁ মার্কেট সাইজ দেখে সেখান থেকে আমরা কতটুকু যেতে পারবো, ওনার কি ক্যাপাসিটি আছে, উনি ফাইন্যান্সিয়ালি কতটা সলভেন্ট, কতটুকু করতে পারবে। উনি যদি অভিজ্ঞ হন, আমরা সাধারণত অভিজ্ঞতা ছাড়া কাউকে নতুনভাবে ডিস্ট্রিবিউটর দেই না। যারা অভিজ্ঞ, যারা কাজ করছেন দীর্ঘদিন, তাদেরকেই দেয়, তারা অল্পতেই বুঝে যান কোথায় কি করতে পারে। আমাদের সাথে করার সময় একটা চুক্তি থাকে তার সাথে, সে এতটুকু করবে, আমাকে এত টন করে দেবে মান্থলি, তার সাথে একটা এগ্রিমেন্ট আমাদের থাকে, সে আলোকে সে কাজ করে। এটা নেওয়ার সময় সেটা আমার সাথে ফাইনাল করে নিবে যে আমি এতটুকু করবো। সে না পারে সে তখনই নেগেটিভ হবে যে আমি এটা করতে পারবো না, আর কম করবো। তখন আমাকে বলবো যে একটু এরিয়া ছেড়ে দেন, আপনি ধরেন 2টা টেরিটরিতে আছে, একটা টেরিটরি ছেড়ে দেন, এক জায়গায় করেন, একটাই করেন, ওখানে আমি আরেকজনকে দেই, সে ওখান থেকে করে আমার টার্গেটটা আমি বের করে নিয়ে আসবো। এটা উইন উইন পলিসি বলে, উইন উইন পলিসি। উভয় পক্ষের মাধ্যমে কথা বলতে, কাউকে চাপাই দেওয়ার দরকার নেই, তাকে বুঝিয়ে নিতে হবে। বুঝিয়ে নিতে পারলে আপনি ভালো করতে পারবেন। স্যার তো একটি বড় টিম মেনটেন করতেছেন, একটি বড় টিম মোটিভেট রাখাটা খুবই চ্যালেঞ্জিং। আপনি এত বড় টিম কিভাবে মোটিভেট রাখেন? আসলে টিম চালাতে হলে তো টিমের সবার কাছ থেকে রেজাল্ট যেমন নিতে হবে, তাদের খোঁজ খবর রাখতে হবে, একটা রিলেশনশিপ থাকতে হবে সবার সাথে। সবার সাথে সবসময় কথা বলা যায় না, একটা টিমের মাধ্যমে করতে হয়। যেমন একটা গ্রুপ থাকে, আমার টিমের মধ্যে আমি 5টা ডিভিশন করেছি। ট্রেডের ক্ষেত্রে, কর্পোরেটের ক্ষেত্রে 5টা আছে, মোট 10টা ভাগ আছে। সেই 10টা ভাগের মধ্যে টিমের সাথে, এক এক টিমের সাথে একদিন কথা বললে
নিচের লেভেলের সাথে কথা বলা হয়, তাদের খোঁজ খবর নিতে হয়, কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা জানতে হয়, সে যেন মনে করে যে তার সাথে আমার একটা ব্যক্তিগত রিলেশন আছে এবং সেই জিনিসটি ফুটিয়ে তুলতে হবে যে তার সাথে আমার রিলেশনটা আছে। সে শুধুমাত্র আমার চাকরির জন্য আমি তার খোঁজ নিচ্ছি বিষয়টা এরকম না, তার পারিবারিক খোঁজ খবরটা আমাকে রাখতে হবে অ্যাজ এ লিডার, সে কাজটা আমাদেরকে করতে হবে। যখন আমরা এটা করতে পারবো তখন কিন্তু সে আমাকে ফিল করবে এবং তার সর্বোচ্চটা দিয়েই আমাদেরকে হেল্প করার চেষ্টা করবে এবং তখন এই টিম বন্ধনটা যখন কাজ হবে তখন কিন্তু পজিটিভ রেজাল্ট কোম্পানির জন্য চলে আসবে। বাট এটা পার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে রিলেশনশিপ বিল্ড আপ সবচেয়ে বড় যে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন চ্যানেল যারা থাকবে তাদের সাথেও, যারা আমাদের ডাইরেক্ট সেলসের সাথে জড়িত তাদের সাথেও, টোটালি সবার সাথে সবার একটা রিলেশনশিপটা বিল্ড আপ করতে হবে, যে যার জন্য ঝাঁপিয়ে পড়বেন, একজন না পারলে যেন আরেকজন সেই কাজটা করে দিতে পারেন। এই কাজটা যখন আমরা করতে পারবো তখন সবাই কিন্তু নিজেকে ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করবে যে ভাই আমি এটা পারতেছি না, আরেকজন একটু পরামর্শ নিচ্ছে। অনেক টিমের ভিতরে আমি অনেক সময় দেখেছি যে একজন না পারলে আরেকজনকে জানায় না, বাট এটা না, আমরা সবাইকে বলি একটা টিম এবং টিম ওয়ার্ক করে আমরা কাজটা করতে চাই। যে যেখান থেকে না পারলে সে তার সিনিয়র থেকে জানবে, না পারলে অন্যের কাছ থেকে জানবে, একান্ত না পারলে সে আমার সাথেও সরাসরি কথা বলতে পারে, এই প্রবলেমটা কিভাবে সলভ করবে, কিভাবে কি করতে হবে, গাইডলাইন নেবে, গাইডলাইন নিয়ে কাজ করতে পারে। সো এটা যখন হয় তখন সাবঅর্ডিনেট যখন মনে করে যে না আমি আমার বসের কাছে আমার এন্ট্রি আছে এবং আমি আমার জিনিসটা ফুটিয়ে তুলতে পারি, তখন কিন্তু সে খুব সক্রিয়ভাবে কাজ করে এবং রেজাল্ট নিয়ে আসে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে জুনিয়ররা জানে না যে তারা কি কাজ করছে, এটা তারা মনে করে তার সিনিয়ররা তারা এটা জানে না। আমি একসময় কাজ করতে গিয়ে দেখছি একজন জিজ্ঞাসা করলো আমি যে কাজটা করেছি এটা কি আমার স্যার কি জানেন, তার ইমিডিয়েট বসরে জিজ্ঞাসা করতেছেন। মানে তাদের মধ্যে একটা ফিলিংস যে আসলে হয়তো আমি কাজ করতে মানে জানে না, বাট বস হিসাবে বা সিনিয়র হিসাবে লিডার হিসাবে এটাই করতে হবে, সে যে আমার জন্য কাজ করতে এটা তাকে বুঝাইতে হবে আমি তোমার খোঁজ খবর রাখি। হ্যাঁ, এটা হয়তো 6 মাসে একবার হতে পারে, অনেক সময় বছরে একদিন হতে পারে, বাট আলটিমেটলি খোঁজ খবর নিতে হবে। তার ব্যক্তিগত পারিবারিক খোঁজ খবর নিলে সে আপনার প্রতি একটা দায়বদ্ধতায় চলে আসবে এবং তাকে মোটিভেশন দেওয়ার জন্য তার বছর শেষে তার ইনক্রিমেন্ট, তার ইনসেন্টিভ ঠিকমতো পাচ্ছে কিনা, টিএডিএ ঠিকমতো পাচ্ছে কিনা, কোথাও কোনো প্রবলেম ফেস করতে হচ্ছে কিনা, কোনো পার্টি তার নষ্ট হয়ে যাচ্ছে কিনা, কোনো কাস্টমার মন খারাপ করতেছে কিনা, সব কিছু জানা হয়, সে বুঝবে না তার খোঁজখবর নেওয়া হচ্ছে এবং সে ওই অ্যাকর্ডিংলি কাজ করবে এবং এক্ষেত্রে সবার সংযোগের মাধ্যমে আমাদের কোম্পানির পজিটিভ রেজাল্ট চলে আসবে। স্যারের লিডারশিপ স্টাইল কেমন, মোর ডিরেক্টিভ অর এম্পাওয়ারিং? লিডারশিপ আসলে বিশ্বে লিডারশিপ দুইজন, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম ম্যানেজমেন্টের ভাষা আছে দুইটা, এক হচ্ছে যে ধমক দিয়ে কাজ করানো, আর হচ্ছে পিঠে হাত দিয়ে কাজ করানো, যে যেটার দিকে নজর দেয়। আমি পিঠে হাত দিয়ে ভালোবাসা দিয়ে কাজ করে আদায় করে নিতে চাই, এটা হচ্ছে আমার লক্ষ্য, আমার টার্গেট এবং আমি এটাই করি। অনেকে আছেন যে ধমক দিয়ে কাজ করান, মানে চাকরির ভয় দেখিয়ে কাজ করান, এটা ভিন্ন জিনিস, এটা আসলে হৃদয় থেকে করে না, এটা সে ভয়ে করে। বাট তার কাছে যদি আন্তরিকভাবে কাজ করেন এবং সেটা যদি আপনার সে মন থেকে করে, রেজাল্ট আস্তে আস্তে বাড়তে থাকে। এটা হচ্ছে রেজাল্ট 10%, 15%, 20% এভাবে করে করে আপনার গ্রোথটা আসবে যদি সে হৃদয় থেকে কাজ করে, মাথায় নিয়ে কাজ করে। অনেক আছে যে ধমক খেয়ে কাজ করছে একবার শেষ, কিন্তু এটা না, হৃদয় দিয়ে কাজ করতে হবে, মাথায় নিয়ে কাজ করতে হবে, তাহলে কিন্তু এটা আসবে। আমি একটু গণতান্ত্রিকভাবে কাজ করার চেষ্টা করি, কারণ আমি মনে করি আমি যেখানে যাকে দায়িত্ব দিয়েছি যে টিমকে, সেই টিম কিভাবে করতে চায় তার আগে আমাকে প্রপোজাল দিবে, তার সাথে আমি অ্যাড করবো যে না ভাই তোমার এটা হবে না, তুমি এইভাবে করলে ভালো হবে, তখন সেটা মেনে নেবে, হ্যাঁ যে স্যার এভাবে না করলে এভাবে করলে হয়তো ভালো হবে, এবং সেই গাইডলাইন নিয়ে কাজ করবে। হ্যাঁ, আমার চেয়ে তাদের কাছ থেকে কিন্তু অনেক সময় ভালো আইডিয়া আসতে পারে, এটা মানায় নিতে হবে। অনেক বস আছেন যে আমি যেটা বলবো সেটাই ঠিক, এরকম যারা যারা করছেন তারা কিন্তু এই অহংকার যাদের ভিতরে এসেছে তারা কিন্তু টিকতে পারে নাই, অতি দ্রুত তারা পড়ে গেছে। বাট আমার চেয়েও কিন্তু আমার জুনিয়ররা ভালো আইডিয়া দিতে পারে, কে ভালো আইডিয়া দিতে পারে সেটা জানতে হবে। একবার আমার একটা মনে আছে, গল্পের মতো করে বলি, আমি তখন দুইজন ডিরেক্টর একটা বিষয়, মুন্সিগঞ্জের একটা ব্রিজ ভেঙে গিয়েছিল, সেই ব্রিজটা ভেঙে গেলে প্রোডাক্টটা কিভাবে দেবে তার একটা আইডিয়া নিয়েছিলেন। তা আমার বস ছিলেন, আমরা আরো 3 জন ছিলাম, 4 জনে মিলে। তো উনি আমার কাছে একটা আইডিয়া দিল, আইডিয়াটা তাদের পছন্দ হলো। এরপরে ওই ডিরেক্টর 2 জন আবার আমাকে ডাকলেন, কিন্তু আমার বস তখন চিন্তা করতেছেন যে কেন ডাকলো, কি বিষয়, মানে এটা আর উনি কিন্তু ভালোভাবে নিয়ে নেই, বাস উনি আমাকে অ্যাপ্রিসিয়েট করার জন্য বলছেন আইডিয়াটা খুব ভালো। বাট এর পজিটিভলি দিতে হবে, আইডিয়া কিন্তু জুনিয়রদের থেকেও ভালো আইডিয়া আসতে পারে, তখন সবার থেকে শেয়ার করলে যে কোনো কিছু ভালো কিছু বের হয়ে আসে, এবং সমন্বিত সিদ্ধান্তের মাধ্যমে কাজ করলে এবং সেটা রেজাল্ট পজিটিভ আসে। স্যার আপনি অ্যাজ এ সিএসও নেক্সট লিডার আপনি কিভাবে তৈরি করেন? আসলে একটা টিমের জন্য নিজের অনেক লিডার আছেন যে আমি গেলে লিডার মানে এটা পড়ে যাবে। অনেক বস আমি দেখেছি যে উনি যখন কোম্পানি থেকে চলে যায় তারপরে ওনার কিন্তু অনেকটা শেয়ার হারিয়ে ফেলে বা ওনার পার্টনাররা চলে যায়, কিন্তু ওইটা কিন্তু সঠিক ওয়ে না। আমি যতদিন কাজ করব আমার মতো করে আমি কাজ করব, এবং আমি পরের প্রজন্ম মানে আমার পরে যারা নেতৃত্বে থাকবে তাদের জন্য একটা গাইডলাইন থাকবে, কে উঠে আসবে সেটা একটা প্ল্যান থাকতে হবে। এজন্য ধরেন আমার আন্ডারে ইমিডিয়েট 5 জন এবং 6 জন কাজ করেন,
জাস্ট পরের লেভেলে, সে 6 জন থেকে যে ভালো করবে তাখান থেকে নিয়ে আসবো। ওখান থেকে দেখা যায় যখন আমরা মিটিংয়ে বসি সকালে, কার থেকে কি আইডিয়া আসবে এটা বোঝা যায় যে কি ভালো, কার অ্যানালিটিক্যাল স্কিল ভালো। যার অ্যানালিটিক্যাল স্কিল ভালো এবং মার্কেট মুভমেন্ট বুঝেন, তাদেরকেই কিন্তু বের করে নিয়ে আসতে হবে। এবং এটা প্রতি বছর আপনার ইভালুয়েশন করতে হয়, বা যেটা আমরা করি ইভালুয়েশনটা করি, কার চেয়ে কে ভালো করতে পারতেছে। কারণ একজন আছে 25 বছর যাবত কিন্তু সেলস এক্সিকিউটিভ থেকে কোনো রকম ধরেন সে সিনিয়র এক্সিকিউটিভ হয়েছে বা ম্যানেজার হয়েছে, ওর কিন্তু কেরিয়ার শেষ। যে 10 বছরের ভিতরে তার পজিশন ঠিক করে সিনিয়র পজিশনে না আসতে পারবে, সে কিন্তু সেলসে ভালো করবে না। যা দেয়ার 10 বছরের মধ্যে সে দিয়ে দিতে পারবে, এবং যারা পারবে তারাই উঠে আসতেছে, আর কিছু লোক কিন্তু ওখানেই থেকে যাচ্ছে। সবাই কিন্তু সেলসের হেড হয় না। হেড হবে কয়জন? 5 জন, 7 জন, 10 জন, এর বেশি না। অনেক কম। অনেক কম। 34টা সিমেন্ট ইন্ডাস্ট্রি আছে, সেখানে 34 জন লিডার থাকবেন, বা না তার ইমিডিয়েট একজন 68 জন, কিন্তু সিমেন্ট ফিল্ডে তো অনেক লোক কাজ করেন। সুতরাং এখান থেকে যার নেতৃত্বের কোয়ালিটি ভালো, যার উপর মানুষের আস্থা আছে, সবার আগে একটা কথা বলি, আস্থা। কোম্পানিরও আস্থা থাকতে হবে আপনার উপর, আপনার এমপ্লয়ীদেরও আস্থা থাকতে হবে, যাদের নিয়ে কাজ করবেন সেই ডিস্ট্রিবিউটরদের আস্থা থাকতে হবে। তারা যদি মনে করে যে না, এই লিডারের কাছে গেলে আমি হারবো না, আমাকে ঠকাবে না, এই একটা জিনিস কিন্তু সবচেয়ে চ্যানেল পার্টনাররা মেনটেন করে, এবং আমার কলিগরা মনে করে যে ওনার সাথে থাকলে উনি কিন্তু আমার কেরিয়ারটা ধ্বংস হবে না, অথবা ওরা আমাকে ঠকাবে না। এই আস্থাটা যখন একজন লিডারের উপর আসবে, তখন সে কিন্তু সেখানে লিডারশিপ নিয়ে কাজ করতে পারবেন এবং এনজয় করতে পারবেন, এবং কোম্পানি এবং ডিস্ট্রিবিউটর উইন উইন পলিসির মধ্যে উভয় পক্ষকে লাভবান করতে পারবেন। অনেক লিডার আছেন যে কোম্পানিকে লাভ করিয়ে দিয়ে ডিস্ট্রিবিউটরকে ঠকিয়ে দেন বা কমিয়ে দেন প্রফিট। এটা না, যদি কমিয়ে না দিয়ে উইন উইন পলিসিতে উভয় পক্ষ যাতে লাভবান হতে পারে, যে কাজটা আমি একটু আগেও একটা প্রশ্নে আপনাকে বললাম, যে কোম্পানি কস্টিং কত পড়ে, কস্টিংয়ের সাথে আমি প্রফিট কত করব, সেটা হিসাব করে আমি একটা রেট দিয়ে সেখান থেকে বের করে নেট আমি কোম্পানিকে যদি বুঝিয়ে দিতে পারি, তাহলে আমার ম্যানেজমেন্টও খুশি, আমার ডিস্ট্রিবিউটররাও খুশি, এমপ্লয়িরাও কমিশন পেল, ইনসেন্টিভ পেল, ঠিক সময় বেতন পেল, টিএডিএ পেয়ে গেল, বছর শেষে প্রমোশন পেল, সবাই খুশি। এই উইন উইন পলিসির মাধ্যমে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমরা সবাই লাভবান হব, এবং এখানে আমাদের কেরিয়ারটা খুবই ভালো হবে। স্যার, ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে চতুর্দিকে অনেক কথা হইতেছে। বিভিন্ন সেলস প্রফেশনালরাও মনে করতেছে ইমোশনাল ইন্টেলিজেন্স সেলস প্রফেশনের জন্য অনেক জরুরি। এটা নিয়ে আপনার ভাবনা কি? একটা সময় ছিল, আমি একজন বসের আন্ডারে কাজ করতাম, অনেক বছর ছিলাম। উনি বলতো অঙ্কে যারা ভালো তারাই জীবনে ভালো করে। আসলে উপস্থিত বুদ্ধি যার বেশি থাকবে, ম্যাথমেটিক্যাল টার্মে যে যত ভালো থাকবে, ক্যালকুলেশন বা অ্যানালিটিক্যাল স্কিল যার যত বেশি ভালো থাকবে, সে তত ভালো করবে। দ্রুত টেবিল টকে কে ভালো, দেখবেন অনেক ভালো ভালো উকিল আছে, কোর্টে দাঁড়াচ্ছে বিচারপতির সামনে, হঠাৎ করে যে ভালো প্রশ্নের উত্তর দিয়ে তাকে ব্লক করে দিতে পারেন, সেই কিন্তু মামলায় জিতে যায়, বা ফাইন্ড আউট করতে পারে যে কোথায় প্রবলেম আছে, কোথায় বের করতে হবে। এটা সেলসের হেড যারা, বা যে ডিল করে, যে লিডার হিসেবে কাজ করতেছেন, একজনকে ম্যানেজ করতে গেছেন কাস্টমারকে, তার সাইকোলজি বুঝতে হবে আপনাকে। সে কি চায়, সে কি কম দামের প্রোডাক্ট চাচ্ছে না বেশি দামের প্রোডাক্ট চাচ্ছে, সে কি সার্ভিস চাচ্ছে নাকি আপনার দাম চাচ্ছে, সে কোয়ালিটি চাচ্ছে, কোনটা চাচ্ছে, সে আপনাকে বুঝতে হবে, সাইকোলজি বুঝতে হবে, এবং সেটা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যে ধরেন কম দামের প্রোডাক্ট চায়, তার যদি আপনি বেশি দামের প্রোডাক্ট নিয়ে সারাদিন বয়ান দেন, সে তো আপনার কাছ থেকে কিছু করবে না, সে লাভ হবে না। আপনাকে বুঝতে হবে সে কি চায়, কাস্টমারের ইন্টেলিজেন্স কি। আমি একটা গল্প বলি এক্ষেত্রে। আমার এক বন্ধু, আমরা হঠাৎ করে একটা কোম্পানিতে কাজ করতেছিলাম, চায়না থেকে তারা আসছে একটা প্রোডাক্ট বিক্রি করতে, আমাদের কোম্পানির সাথে তারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, তারা আমাকে আবার এই করে দিয়েছেন আমার সাথে কথা বলার জন্য। ওই আমার বন্ধুই, কিন্তু পরে দেখা গেছে ইউনিভার্সিটিতে একসাথে পড়তাম, সে খুঁজে বের করছে এখন আমি কোথায় আছি, কোথায় পড়াশোনা করছি, বাড়ি কোথায়, বা কোথায় চাকরি করছে। এটা তো এখন অনলাইনের যুগ, খুব সহজে বের করা যায়। সে বের করে দেখছে যে কোথায় কোথায় আছে। সে একজন আবার আমার বন্ধুকে একটাকে টায়ার করে নিয়ে আসা, তার মাধ্যমে আমার সাথে কথা বললো। এই যে একটা জিনিস বুঝতে হবে, তাকে কনভিন্স করার জন্য কোথায় আমাকে হিট করতে হবে, আমার সাইকোলজি কোথায়, আমি কি পছন্দ করি, আমি কার সাথে কি টাইপের লোককে পছন্দ করি, এর সাথে কিন্তু বুঝতে হবে যে যারা গল্প ভালো করে বা ভালো বলতে পারে, উপস্থাপক ভালো, তাকে পছন্দ করি নাকি কোয়ালিটি পছন্দ করি বা কি পছন্দ করি, সেই আলোকে কিন্তু কথা বলতে যখন যাবে, বা আমিও যখন কোনো কাস্টমারকে ধরতে যাবো, আমি একটু চিন্তা করে যাব তার কাছে কি আছে, তাকে কিভাবে ম্যানেজ করবো, সে কিভাবে কনভিন্স হবে। সুতরাং একই জিনিস, আমি যখন কাস্টমার তখন, আবার যে আসবে সে যখন কাস্টমার তখন একরকম। সুতরাং বুঝতে হবে উইন উইন পলিসি, আমি কি চাচ্ছি, আমাকে কি চাচ্ছি, সে আমাকে ম্যানেজ করতে আসবে, আবার আমি যাকে ম্যানেজ করতে যাব সে কি চায় এটা জেনে যাব, এবং তার কোথায় প্রবলেম আছে বা কোনটা হলে সে খুশি হবে, ভালো হবে, সেটা যদি তাকে ওটা ম্যানেজ করতে পারলে হবে। এইটুক সাইকোলজিক্যাল বুদ্ধি যদি না থাকে, ইন্টেলিজেন্স যদি না থাকে,
প্লাস অ্যানালিটিক্যাল স্কিল না থাকে, সে কেরিয়ারে কোথাও ভালো করবে না, সেলসে না, সে কোথাও বাসায় কাজ করলে সে ভালো করবে না। কারণ বাসায় যখন কাজ করবে সেও বুঝতে হবে তার মনিব কি চাচ্ছে, তার মনিব কি সকালবেলার মানে টেবিল পরিষ্কার চাচ্ছে, ঘড়িটা আগাই দেওয়া চাচ্ছে, চায় কি চিনি খাবে কি খাবে না প্রতিদিন জিজ্ঞাসা করতে হবে না, সেটা বুঝে নিতে হবে যে কি মনিবের সাইকোলজি, মনিবের সাইকোলজি বুঝতে হবে। যেখানে কাজ করবেন আপনার যাকে রিপোর্ট করবেন সে কি চায়, তার কাছ থেকে কি চাইতে হবে আপনাকে, সেটা মানে মুড বুঝে কাজ করতে হবে আর কি। এইটুকু অ্যানালিটিক্যাল স্কিল না থাকলে সে কোথাও কেউ ভালো করবে না, সে ব্যাংকের জবে হোক, সেলসের জবে হোক, বা যে কোনো জায়গায় হোক, যে ক্যারিয়ার, যে কোনো ক্যারিয়ারের ক্ষেত্রে এই অ্যানালিটিক্যাল স্কিলটুকু থাকতে হবে। এটা না থাকলে কেউ ভালো করতে পারবে না। সেলস প্রফেশনে নতুন প্রজন্ম যারা আসতে চায় তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে? বাংলাদেশের মার্কেটে এখন, বাংলাদেশ বা বিশ্বের সব জায়গায় বলবো, সেলসের একটা বড় মার্কেট হয়েছে। যখন অনেক ইন্ডাস্ট্রি হয়ে যায়, প্রত্যেকটা যখন ডিমান্ডের তুলনায় সাপ্লাই বেশি হয়, তখন কিন্তু আমাদের সিমেন্ট সেক্টরে আমি বলি আমার ডিমান্ডের তুলনায় সাপ্লাই ক্যাপাসিটি হচ্ছে ডাবল। সুতরাং এখানে গুড কোয়ালিটির লোকজন যারা আসবে তারাই ভালো করবে। যাদের কোয়ালিটি থাকবে না, মানুষকে ম্যানেজ করার ক্যাপাসিটি থাকবে না, যে এই জিনিসটা বুঝবে না, তারা কিন্তু টিকতে পারবে না। স্বাভাবিক কারণে যেখানে আবার ওই ক্ষেত্রে ওই সেলসম্যানরাই টিকবে যেখানে ডিমান্ড কম, সাপ্লাইও কম। ডিমান্ড আছে কিন্তু সাপ্লাই কম, সেখানে মার্কেটিং করা খুব সহজ, সেলস করা সহজ। কিন্তু যেখানে সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ড কম বা অর্ধেক, সেখানে কিন্তু কম্পিটিটিভ হতে হবে আপনাকে। আপনার সম্পর্কে আগে যে কথাটি বলেছিলাম যে একটা জিনিস, আমি সেলসের চাকরিতে যাব, আমি এই জবে যাব, এই জবের জন্য আমার কি কি লাগবে, আমার কোথায় গ্যাপ আছে, এটা আগে নিজের ভিতরে কি কি গ্যাপ আছে সেটা বাইর করতে হবে। সেই গ্যাপগুলোকে পূরণ করার জন্য কি কি করতে হবে, আমার কোথায় গ্যাপ আছে, আমার যদি ফ্লুয়েন্সিতে গ্যাপ থাকে সেটা আমাকে ট্রেনিংয়ের মাধ্যমে নিতে হবে। যদি আমি এক্সেল কম বুঝি, কম্পিউটার কাজ কম বুঝি, ইন্টারনেটের কাজ কম বুঝি, সেগুলো আমাকে শিখে নিতে হবে। আমি যে প্রোডাক্ট নিয়ে কাজ করবো সেই প্রোডাক্টের নলেজটা ভালোভাবে নিয়ে তারপরে আমার ফিল্ডে যেতে হবে, এবং সেই প্রোডাক্টের নলেজ, প্রোডাক্টের কোম্পানির পলিসি, আমার কি সেলস করলে ডিস্ট্রিবিউটর তার কী কী প্রবলেম আছে, ওই চ্যানেল যারা ডিস্ট্রিবিউশন করছেন তাদের পুরনো কী কী প্রবলেম আছে সেটা জেনে নিতে হবে। যে মার্কেটে যাব সেই মার্কেট সাইজ সম্পর্কে জানতে হবে, আমার ওখানকার লজিস্টিক সাপোর্ট কী আছে সেটা জানতে হবে। সব কিছু জানার পর আমি ফিল্ডে যাব। আমি আগেই বলেছিলাম যে 15 দিন আমাকে কাজ করতে হবে, কাজ শিখে আমি ফিল্ডে যাব। এবং এটা যদি হয় তাহলে ওই সেলসম্যানরাই ভালো করবে এবং তারা ভালো করবে। অ্যানালিটিক্যাল স্কিল এই জিনিসটা প্রত্যেকের ভিতরে আছে। মাথা কিন্তু আল্লাহ কিন্তু সবাইকে সৃষ্টি করেছেন, যে যেভাবে চেষ্টা করেন ওই চেষ্টা করলে কিন্তু পেয়ে যায়। একটা কথা শুনেছেন, আইনস্টাইনের ব্রেনের মাত্র 9% ইউজ করতে পেরেছে, সেই বাংলাদেশ বিশ্বের সবচেয়ে জ্ঞানী হিসেবে ধরা হয়। সুতরাং আমাদের প্রত্যেকের ভিতরেই আমাদের মেধা আছে, সেটাকে আমরা কতটুকু ইউটিলাইজ করতে পারতেছি, কতটুকু চিন্তা করতে পারতেছি তার উপর নির্ভর করবে। আমি কালকে কি কি করব সেই কাজগুলো যদি আজকে ঠিক করে নেই তাহলে কিন্তু আমি কালকে কাজগুলো সঠিকভাবে করতে পারবো। সঠিক প্ল্যান নিয়ে আমরা কাজ করি না, যারা সেলসে আমরা জব করি তারা কেউ প্ল্যান অনুযায়ী কাজ করি না। সঠিক প্ল্যান করতে হবে যে আমার কি টার্গেট, আমি কোথায় যেতে চাই, আমি 10 বছরের মধ্যে আমি এই কোম্পানির হেড হব, এই প্ল্যান নিয়ে আমাকে আগাইতে হবে। এই কাজটা করার জন্য আমার কী কী লাগবে, আমার রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, আমার নিচে যারা আছে তাদের কাজ করতে হবে, আমার প্যারালাল যেসব ডিপার্টমেন্ট আছে, সেলস ডিপার্টমেন্টের সাথে সাথে লজিস্টিক ডিপার্টমেন্ট, ফাইন্যান্স ডিপার্টমেন্ট, ডিস্ট্রিবিউশন, ফ্যাক্টরি, তারপর টেকনিক্যাল সাপোর্ট ডিপার্টমেন্ট, সবার সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আমাকে জানতে হবে, বুঝতে হবে, কেউ সবাই যেন আমাকে মনে করে না এই ছেলেটা ভালোভাবে কাজ করতেছে, শিখতে যাচ্ছে। এই শেখার আগ্রহ যাদের আছে তারাই কিন্তু ভালো করবে এবং তারাই আমাকে টার্গেট নিতে হবে 10 বছরের ভিতরে আমি ওখানকার হেড হব, এই প্ল্যান নিয়ে করতে হবে। আরেকটা কথা আমি সবাইকেই বলি, সেলসের ক্ষেত্রে আমার সাথে যারা কাজ করে, যে কাজ আমি আমার নিজের জন্য করব, আমি নিজের জন্য করব। কোম্পানি যদি আমাকে সাপোর্ট না দেয় অন্য প্রতিযোগী কোম্পানি কিন্তু আমাকে নিয়ে যাবে, যেটা হয়। এটাই হচ্ছে বাস্তবতা। আমি কাজ করবো আমার নিজের জন্য, নিজের জন্য কাজ করলে নিজের মূল্যায়ন যদি এই কোম্পানি না করে অন্য কোম্পানি, প্রতিযোগী কোম্পানিগুলো কিন্তু আপনাকে নিয়ে মূল্যায়িত করবে। সুতরাং কাজ করতে হবে নিজের জন্য, নিজের ক্যারিয়ারের জন্য, নিজের ক্যারিয়ার বিল্ড আপ করতে হবে। সেটাই সাময়িক না, দীর্ঘমেয়াদী টার্গেট নিয়ে আমরা কাজ করব। আমি যে কথাটি বললাম 10 বছরের ভিতরে আমাকে হেড হইতে হবে, সেই হেড হিসেবে কাজ করার জন্য আমি কাজ করব, তাহলে ভালো করব এবং সঠিক প্ল্যান নিয়ে কাজ করব। এবং নিজের ভিতরে যেটা যেটা গ্যাপ আছে সেই গ্যাপগুলো কীভাবে পূরণ করা যায় আমি আমার ইমিডিয়েট কলিগদের কাছ থেকে জানতে পারি, অথবা আরেকটু সিনিয়রদের কাছ থেকে জানতে পারি। কত গ্যাপ হলে জানতে চাইলে কিন্তু সবাই শিখাবে। সুতরাং এই জিনিসগুলো আমাকে গ্যাপগুলো বের করে আমাকে সেটা ফিল আপ করতে হবে এবং তাহলে আমি ভালো করতে পারবো। থ্যাংক ইউ স্যার, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য, এবং আই হোপ আপনার ইনসাইট থেকে আমাদের অডিয়েন্স অনেক কিছুই শিখতে পারবে। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো সময়।